কিভাবে খাস কলকাতার পাটুলিতে শিশু বল ভেবে বোমায় লাথি মেরে আহত হয়েছে। গুলির বন্যা কিভাবে পশ্চিমবঙ্গে চলছে তা তো আপনারা জানেন। এবং বালিশ পেতে, বিশেষ করে কাশ ফুলের বালিশ পেতে কিভাবে পশ্চিমবঙ্গের শিল্প শুয়ে পড়েছে, আজ সেই কাহিনী শোনানোর জন্যই আপনাদের ডাকা। এটি নাকি বোমাগুলি বালিশ শিল্প সম্মেলনের অষ্টম পর্যায়, অষ্টম এডিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যা দাবি করেছে, শিল্প দপ্তর, শিল্প উন্নয়ন নিগম যা দাবি করেছে, 2023 সালের শিল্প সম্মেলন পর্যন্ত এ রাজ্যে 19,51,266 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব চলে এসেছে। 19,51,266 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব 2023 সালের বোমাগুলি বালিশ শিল্প সম্মেলন পর্যন্ত চলে এসেছে। যে প্রস্তাব তো এলো, এই প্রস্তাবের পরিণতি কি? 2019 সালে এখনকার উপদেষ্টা, তৎকালীন অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেছিলেন যে 50.27% ইনভেস্টমেন্ট ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। অর্থাৎ এই যে 20 লক্ষ কোটি টাকার যে শিল্প প্রস্তাব এ যাবৎকাল পশ্চিমবঙ্গে এসেছে, তার 50 ভাগ মানে 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে। 2019 সালে তৎকালীন শিল্প এবং অর্থমন্ত্রী বিজিবিএস এর সম্মেলনে ঘোষণা করেছিলেন 50.27% ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগ যদি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়ে থাকে, তাহলে বাংলার যা রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন, স্টেট জিডিপি, তার প্রায় 10-12% প্রতি বছর শিল্পে বিনিয়োগ হচ্ছে। কোথায় হচ্ছে? আর এই যে বিনিয়োগ হলো, তার আসল চিত্র কি? বারবার বলার পরেতেও পশ্চিমবঙ্গ সরকার আসলে কত বিনিয়োগ আসছে, শিল্প বিনিয়োগ হচ্ছে, তার কোনো তথ্য প্রকাশ করে না। কিভাবে জানা যেত? দুটি কারণে শিল্পে বিনিয়োগের কথা আমরা জানতে পারতাম। এক, ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরিজ, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ, এই দুটি জায়গাতে শিল্প সংস্থাকে তাদের রিটার্ন দিতে হয় যে আমি এখানে শিল্প লাগাচ্ছি, বিনিয়োগ লাগাচ্ছি। আর রাজ্যে ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্পের উৎসাহ প্রদানকারী ইনসেনটিভ স্কিমস চলত। অর্থাৎ যে কোনো শিল্প সংস্থা তারা যদি শিল্পে বিনিয়োগ করতে চাইতো, তাহলে তারা রাজ্য সরকারের থেকে প্রাপ্ত কর ছাড়, বিদ্যুতের ছাড়, অন্যান্য ছাড় বা সুবিধা নেওয়ার জন্য আবেদন করত। সেখানে তাদের বলতে হতো যে কত টাকার বিনিয়োগ, কোথায় বিনিয়োগ, কত জমিতে বিনিয়োগ, কত প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর্মসংস্থান দেওয়া হবে। এত শিল্প নাকি পশ্চিমবঙ্গে আসছে যে এখন আর পশ্চিমবঙ্গে শিল্পে উৎসাহ ভাতা দেওয়ার প্রয়োজন পশ্চিমবঙ্গে হচ্ছে না। গুজরাট চালু রেখেছে, কর্ণাটক চালু রেখেছে, সবচেয়ে বেশি যে শিল্প যারা পায়, বিনিয়োগ পায়, মহারাষ্ট্র চালু রেখেছে, তারা নিজেদের মধ্যে লড়াই করেছে, তেলেঙ্গানা চালু রেখেছে, অন্ধ্র চালু করেছে, এবং এক স্টেট অন্য স্টেটের সঙ্গে প্রতিযোগিতায় নেমে বলছে যে আসুন আমার রাজ্যে বিনিয়োগ করুন, আমরা বেশি সুবিধা দেবো। আর পশ্চিমবঙ্গ বলছে যে এখানে শিল্প, বোমা, গুলি, কাশ ফুল শিল্পে এত বৃদ্ধি হয়েছে, এত কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার, এত অনুকূল পরিবেশ যে শিল্পপতিরা বলছে যে আমাদের এখানে কোনো উৎসাহ ভাতা চাই না, আমরা শুধু অনুপ্রেরণার বশেই পশ্চিমবঙ্গে শিল্প করে দেব। তাই যে 20 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব, আর আসলে কত বাস্তবায়ন হয়েছে, আমি বিগত 3 বছরের তথ্য আপনাদের দেব।
পশ্চিমবঙ্গের এই ব্যবস্থা কার্যত উঠে গেলেও ভারত সরকারের একটি ব্যবস্থা এখনো রয়েছে। ডিআইপিপি বা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন যে ডিপার্টমেন্ট আছে, সেখানে শিল্প সংস্থাকে কেন্দ্রীয় সরকারের কাছে জানাতে হয় কোথায় তারা কত বিনিয়োগ করছে। প্রথমত আপনাদের জানাই যে 2022 সালে পশ্চিমবঙ্গের বিজিবিএসে প্রস্তাব এসেছিল 3,42,375 কোটি টাকা। আর ভারত সরকারের তথ্য বলছে 2022 সালে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছিল বিনিয়োগ 4,030 কোটি টাকা। অর্থাৎ এই খাওয়া দাওয়া, নাচা গানা, মৌসই করা নিয়ে যে 3,42,000 কোটি টাকার কাগজ দেখানো হলো, সরকার প্রেস রিলিজ দিয়ে জানালেন, বাস্তবে তার 1.18%, 3,42,000 কোটি টাকার বদলে 4,030 কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। 4,030 কোটি টাকা। একইভাবে 2023 সালের যে বিজিবিএস বা বোমাগুলি বালিশ শিল্প সম্মেলন, সেই বোমাগুলি বাইশ শিল্প সম্মেলন 2023-এ বিনিয়োগ প্রস্তাব এসেছিল 3,76,288 কোটি টাকা। 3,76,288 কোটি টাকা। বিনিয়োগ বাস্তবায়িত হয়েছিল 10,510 কোটি টাকা। বিনিয়োগ 2023 সালে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছিল 10,510 কোটি টাকা, অর্থাৎ প্রস্তাবিত বিনিয়োগের 2.8%। 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই তথ্য দুটিকে কন্ট্রাডিক্ট করেনি। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের তথ্য থেকে আমি আপনাদের জানাচ্ছি, এই ব্যবস্থাকে আইএম ফাইল করা বলে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিউর মেমোরান্ডা। আমি কোনো জায়গায় বিনিয়োগ করতে হলে 2 ভাগে আমাকে বিনিয়োগ করতে হয়, IM 1, IM 2। IM 1 মানে আমার এই প্রস্তাব, IM 2 মানে বাস্তবায়িত হওয়ার পরে সেই সংস্থাকে আবার জানাতে হয় যে আমার এই বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। আপনাদের কাছে গত 2-3 বছরের তথ্য রাখবো এবং তাতেই আপনাদের কাছে স্পষ্ট হবে যে এই যে অ্যানুয়াল বার্ষিক যে সার্কাস, তামাশা বা আরো লঘু করে বললে এই যে বার্ষিক ঢপবাজিটা পশ্চিমবঙ্গে চলে, তার আসল চিত্রটা কি। 2022 সালে এবং তুলনীয় কয়েকটি রাজ্যের তথ্য আপনাদের কাছে রাখবো। 2022 সালে আমি পুরনো তথ্যও রাখতে পারি, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, ধারাবাহিকতা থাকলে বুঝতে পারবেন। 2018 সাল গুজরাটে যেখানে 464টা আসলে শিল্প প্রস্তাব কাগজে কলমে, জমি নিয়ে, ব্যাংক লোন নিয়ে শিল্প প্রস্তাব জমা হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 62টা। 2019 সালে কর্ণাটকে যেখানে 251টা জমা হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 48টা। 2020 সালে মহারাষ্ট্রে যেখানে 112টা বা 12টা, মানে করোনা শুরু হয়ে গেছে, 2020 সালে যখন 112টা মহারাষ্ট্রে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়েছিল 4টে। এরপর 21-22 করোনার কালে পরেতে 2022 সালে মহারাষ্ট্রে যখন হচ্ছে 232টা প্রস্তাব আসছে, পশ্চিমবঙ্গে আসছে 26টি, কারণ দুটি রাজ্যের আসন সংখ্যা সমান, জনবিন্যাস প্রায় সমান। 2023 সালে মহারাষ্ট্রে আসছে 264টি, পশ্চিমবঙ্গে আসছে 37টি। 2024 এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে এসেছে 87টি, পশ্চিমবঙ্গে এসেছে 18টি শিল্প প্রস্তাব। আজকের পরেতে বা কালকেই নিশ্চয়ই এবার মাননীয় নিশ্চয়ই রেকর্ড ভাঙবেন, 3,76,000 কোটি টাকার শিল্প প্রস্তাব নিশ্চিতভাবে 5 লক্ষ কোটি টাকা অতিক্রম করবে, না হলে রাজ্যের মান থাকবে না। কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবছর এখনো পর্যন্ত, এই 2024-এ যখন শিল্প সম্মেলন 2025-এ হচ্ছে, 2024-এর এপ্রিল পর্যন্ত যা ডেটা পাওয়া যাচ্ছে, জুলাই অব্দি আছে, আমার এপ্রিল অব্দি আপডেট করা যায়, তাতে 18টি
শিল্প প্রস্তাব এসেছে এবং কত বাস্তবায়ন হয়েছে। 2022 সালে মহারাষ্ট্র বাস্তবায়ন করেছে 198টি শিল্প কারখানা, বড় বিনিয়োগ 198টি, পশ্চিমবঙ্গে 26টি। 2023 সালে মহারাষ্ট্রে 189টি, পশ্চিমবঙ্গে 27টি, এবং এবছর এখনো পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত 2024-এর এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে 119টি এবং পশ্চিমবঙ্গে মাত্র 17টি। তাই দেখা যাচ্ছে যে গড়ে সারা দেশে যত সংখ্যক শিল্প প্রস্তাব বা লগ্নির প্রস্তাব আসে, পশ্চিমবঙ্গে তার গড়ে 2 to 3% ইমপ্লিমেন্টেড হয়, বা তার 2 to 3% পশ্চিমবঙ্গে আসে, 2 to 3%। আমরা দেশের জনসংখ্যার প্রায় 9% কন্ট্রিবিউট করি, কিন্তু যখন লগ্নি আসে, বিনিয়োগ আসে, তখন সারা দেশে যত সংখ্যক লগ্নি আসে তার 2 থেকে 3% আসে পশ্চিমবঙ্গে। স্বাধীনোত্তর কালে ভারতের অর্থনীতির প্রায় 30% পশ্চিমবঙ্গ, ইন্ডাস্ট্রিয়াল জিডিপির 30% পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করত। আমি আপনাদের সংখ্যার সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণটুকুও জানাতে চাই। লম্বা হবে, আমি শেষ 3 বছরের টুকুই জানাতে চাই। কত বিনিয়োগের প্রস্তাব এসেছিল, কত কোটি টাকার, আর কত কোটি টাকা ইমপ্লিমেন্টেড হয়েছে, তার বাস্তবায়ন হয়েছিল। 2022 সালে পশ্চিমবঙ্গে 4,532 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের হিসেবে বিনিয়োগ প্রস্তাব এসেছিল। কর্ণাটকে এসেছিল 70,695 কোটি টাকা। 2023 সালে পশ্চিমবঙ্গে প্রস্তাব এসেছিল 6,486 কোটি টাকা। মহারাষ্ট্রে সে বছর প্রস্তাব আসে 59,551 কোটি টাকা। 2024-এর এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রস্তাব এসেছিল 19,293 কোটি টাকা। মহারাষ্ট্রে এই প্রস্তাব আসে 1,06,012 কোটি টাকা। এ তো গেল এত পরিমাণ বিনিয়োগ প্রস্তাবিত হয়েছিল। বাস্তবায়ন 2022 সালে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক জানাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ হয়েছে 4,030 কোটি টাকা। 2022 সালে মহারাষ্ট্রে কত বিনিয়োগ হয়েছে? 41,083 কোটি টাকা মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। 2023 সালে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বাস্তবায়ন হয়েছে 10,510 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 56,652 কোটি টাকা। মহারাষ্ট্রে 2023 সালে বিনিয়োগ এসেছে 56,652 কোটি টাকা। 2024-এর এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিনিয়োগ এসেছে 1,155 কোটি টাকা, মাত্র 1,155 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 21,643 কোটি টাকা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রকের, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শিল্প বাস্তবায়নের পরিসংখ্যান, যেখানে কিনা রাজ্যের শিল্প দপ্তর, রাজ্য সরকারের দাবি যে 19,000 লক্ষ কোটি টাকা, 19,000 কোটি টাকা, 19,51,000 সামথিং কোটি টাকা বিনিয়োগ এখানে হয়ে গেছে। 19,51,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এ তো গেল কেন্দ্রীয় সরকারের বিনিয়োগের কথা। আপনারা জানেন এই BGBS এ রাজ্যে প্রতি বছর আমরা দাবি করি, মানে রাজ্য সরকার দাবি করে আমাদেরই রাজ্য যে পার্টনার কান্ট্রি, এবার 40টা দেশ, এবার 50টা দেশ, এবং এই বার্ষিক তামাশার আগে রিহার্সাল দিচ্ছে, লটবহর নিয়ে মাননীয়া বিদেশ সফরে যান। কারণ শুধু দেশীয় লোক নিতে হলে তো হবে না, বিদেশি লোক নিয়ে চায়। তাই পশ্চিমবঙ্গ বিনিয়োগের গন্তব্য হিসেবে কতটা আকর্ষণীয় তার একটা অন্যতম বড় উদাহরণ এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ কতটা হচ্ছে তা জানা। সেই তথ্য আপনাদের কাছে রাখি, দেখাই আপনাদের। বোমা গুলি কাশফুলের বালিশের শিল্প যে আছে, বোমা গুলি বালিশ শিল্প সম্মেলনে
পশ্চিমবঙ্গের কি বাস্তব পরিস্থিতি সেটা একবার এফডিআই ইনফ্লো দিয়ে দেখালেও চলে। এবং এটি একটি আরো হাস্যকর তথ্য। 2019 থেকে 2024 পর্যন্ত 2019 থেকে 2024 পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে সারা দেশে 19,21,607 কোটি টাকা। অক্টোবর 19 থেকে জুন 24, আরো স্পেসিফিক বলছি, অক্টোবর 19 থেকে 2024 পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে 19,21,604 কোটি টাকা। এই সময়কালে, এই 5 বছরে পশ্চিমবঙ্গের বিদেশি বিনিয়োগের পরিমাণ 12,827 কোটি টাকা। সারা দেশ অ্যাট্রাক্ট করছে যেখানে আমার 19,00,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ, পশ্চিমবঙ্গে আসছে 12,827 কোটি টাকা, যা সারা দেশের বিনিয়োগের মেয়ার 0.7%। 0.7% বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে। মহারাষ্ট্র কত টানছে বিদেশি বিনিয়োগের? কেন মহারাষ্ট্রে 50,000 কোটি টাকার শিল্প বাস্তবায়িত হচ্ছে? বিদেশি বিনিয়োগের 31% চলে যাচ্ছে মহারাষ্ট্রে। বিদেশি বিনিয়োগের 21% টেনে নিচ্ছে কর্ণাটক। বিদেশি বিনিয়োগের 16% টেনে নিচ্ছে গুজরাট। আর হাইরে পশ্চিমবঙ্গ, আমাদের কাশ ফুলের বালিশ শিল্প করতে গিয়ে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসছে মাত্র 0.7%। দেখুন শিল্প কোথায় হয়। আমরা ইএমআই এর কথা বললাম, বিদেশি বিনিয়োগের কথা বললাম, কিন্তু রাজ্য সরকার তবুও বলে যে না শিল্প হচ্ছে। বিজিবিএস হলেই আমরা এক সময়ের মৌদাদা এখন মৌদিদি হয়েছেন। তো সেই মৌদিদির আমলে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আসছে বা এই যে প্রস্তাবগুলি আসছে, সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন হচ্ছে কোথায়? জমিতে। রাজ্য সরকার বলে প্রচুর জমি, এত জমি যে ভাবাই যায় না। তো আমরা রাজ্য সরকারের এই ল্যান্ড ব্যাংক নিয়েই, রাজ্য সরকারেরই তথ্য আপনাদের সামনে আনতে চাই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগমের হাতে থাকা যে পার্কগুলি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির জমির চিত্র। আমাকে শিল্প দপ্তরেরই কোনো শীর্ষকর্তা পাঠিয়েছেন। তাতে আমরা হিসাব করে দেখছি যে বিভিন্ন পার্কে এখন অ্যাভেলেবেল ল্যান্ড হচ্ছে 4,452 একর। 4,452 একর। কিন্তু হাস্যকর বিষয় যেটা হচ্ছে, 10 বছর আগেও এই পার্কগুলিতে কার্যত সমপরিমাণ জমিই ছিল, 200-300 একর জমি বাড়তি ছিল। তাহলে যে রাজ্যে জমি অধিগ্রহণ নীতি নেই, যে রাজ্যে জাতীয় সড়ক, বিমানবন্দর, বিএসএফ এর আউটপোস্ট করার জন্য জমি অধিগ্রহণ করা হয় না, সে রাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম উত্তর পর্বে শিল্পের জন্য 1 ছটাক জমিও নেওয়া হয়নি। রাজ্য সরকারের একমাত্র ভরসার জায়গা শিল্প সংস্থাগুলিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে টেনে আনা। কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 30টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে যে 4,500 একর জমি আছে, 10 বছর আগেও এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে সাকুল্যে 5,000 একর জমি ছিল। তাহলে 10-12 বছরে মাত্র 400-500 একর জমি এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে বিলি হয়েছে। কেন পশ্চিমবঙ্গের 30টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং মডিউলে কোনো শিল্পপতি জমি নিতে আসছেন না? আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জমি যেখানে রয়েছে, জঙ্গলমহল সুন্দরী কর্মনগরী ফেজ 1, এখানে 1750 একর জমি রয়েছে। রাজ্য সরকার বলুন, গত 5 বছরে এই জঙ্গল সুন্দরী কর্মনগরী ফেজ 1-এ কজন লগ্নি প্রস্তাব দিয়েছেন? রঘুনাথপুর
যে শিল্প তালুক, সেখানেও প্রায় 800 একর জমি রয়েছে। রাজ্য সরকার জানান আমাদের যে রঘুনাথপুরের শিল্প তালুক, যা কিনা অমৃতসর ডানকুনি যে ফ্রেট করিডর হচ্ছে সেই ফ্রেট করিডরের সঙ্গে সংযুক্ত, সেখানে গত 5 বছরে কত শিল্প এসছে। গড়বেতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক 350 একরের, সেই গড়বেতাতে কজন শিল্প করতে গেছে। ঢাকেশ্বরী কটন মিলের যে এলাকা, সেখানেও প্রায় 200 একর জমি আছে, সেখানে কতজন শিল্প করতে গেছে। তাই এই রাজ্য সরকারের পার্কগুলিতে কাশফুলের চাষ হয়েছে, শিল্প আসেনি। আমরা অপেক্ষা করব, আপনাদের দেখাবো সেটাও। যেহেতু শিল্প আসছে না, ব্যারন ল্যান্ড হিসেবে পড়ে আছে, কাশফুলের চাষ হচ্ছে, সরকার নিশ্চয়ই একটা বিকল্প কোনো ভাবনা রেখেছে কাশফুল নিয়ে। এরপর আসি এমপ্লয়মেন্টের কথা। জমি গেল, সরকারের কোনো জমি নেই। এবং আপনাদের আরো বিষয় আরেকটি দেখায়, এই সরকার যখন আসে 2012 সালে WPIIDC শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের জমির তালিকা, ওই শেষ তালিকা ইকোনমিক রিভিউতে প্রকাশ করেছিল সরকার, তারপর আর করেনি। তাতে দেখা যাচ্ছে সেখানে 333 একর মতো জমি অ্যাভেলেবেল ছিল। গড়পড়তা আমার কাছে যা খবর, WPIIDCর পার্কগুলিতেও ওই কার্যত 250 একর জমি এখনো অ্যাভেলেবেল। মানে গত 13-14 বছরে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের মাত্র 40-50 একর জমি শিল্প মালিকেরা নিয়েছে। তাহলে শিল্পটা হলো কোথায়? এই যে 19,51,000 কোটি টাকার বিনিয়োগ, আগামীকাল নিশ্চিতভাবে 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগের যদি কম হয়, তাহলে মাননীয়ার মান থাকবে না। দেখাতেই হবে 5 লক্ষ কোটি টাকার মৌসুম, নাহলে মৌদিদির মান থাকবে না। তো কোথায় এই এতদিন পর্যন্ত যে 19.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগটা হলো কোথায়, কোন জমিতে? 2019 সালে শিল্পমন্ত্রী বলেছিলেন যে 28 লক্ষ কর্মসংস্থান হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 28 লক্ষ কর্মসংস্থান হয়ে গেলে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক কি করে করোনার সময় করোনা এক্সপ্রেসে ফেরত এলেন? করোনা এক্সপ্রেস আমরা নাম দিইনি, মাননীয়াই বলেছিলেন করোনা এক্সপ্রেস। আমাদের প্রশ্ন যে আপনি প্রকাশ করুন তালিকা। শিল্পে আপনার অপ্রত্যক্ষ কর্মসংস্থান প্রকাশ করতে হবে না। আমি ধরে নিচ্ছি যে 28 লক্ষ যে নাম আপনি দিয়েছিলেন সেটি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ মিলিয়ে। আমরা বলছি অপ্রত্যক্ষ দরকার নেই, প্রত্যক্ষ কর্মসংস্থান যে নামগুলি আছে সেই নাম তালিকা আপনারা প্রকাশ করুন। এবং কোন রাজ্যে শিল্পে বিনিয়োগের সবচেয়ে বড় ফ্যাক্টর তা হলো রাজ্যের আইন শৃঙ্খলা। যে রাজ্যে হিন্দু বাঙালি সরস্বতী পূজা করতে পারে না, যে রাজ্যে শাসক দলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর নেতাকে খুন করার জন্য সুপারি দেয় এবং একজন সাধারণ কাউন্সিলরের সুপারি ওঠে 50 লক্ষ টাকা, যে রাজ্যে যেখানে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে, যে রাজ্যে তৃণমূলের নেতা অবলীলায় পুলিশের কলার ধরতে পারে, যে রাজ্যে শাসক দলের আক্রমণে পুলিশকে টেবিলের তলায় লুকাতে দেখা যায়, যে রাজ্যে আসামি আদালত থেকে জেলে যাওয়ার পথে পুলিশকে গুলি করে পালাতে পারে, সে রাজ্যে শিল্পপতিরা কিসের ভরসায় আসবেন? তাই মাননীয়া, আপনার এই বার্ষিক তামাশা বা বার্ষিক সার্কাসের যে আসর বসেছে, সেই আসর নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে এবং সেই নির্দিষ্ট কিছু প্রশ্নের যে উত্তর আমরা পাবো না তা জানার পরেও কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির প্রথম সেটা হলো যে জঙ্গলমহলের শালবনীতে ইস্পাত কারখানা করার জন্য আপনাকে স্পেনে গিয়ে সই করে আসতে হয়েছিল। 6 মাসের মধ্যে সেই কারখানার বাস্তবায়ন হবে বলেছিলেন স্পেন থেকে, সুদূর স্পেন থেকে বসে। সেই শালবনীর সৌরভ গাঙ্গুলির জমিটির এবং সেখানে তৈরি হওয়া কারখানার কি অবস্থা এখন? 2, শালবনীতে 4000 একর জমিতে 10 মিলিয়ন টন ইস্পাত কারখানার জন্য
জিন্দাল্লা জেএসডব্লিউ স্টিলের সঙ্গে চুক্তি হয়েছিল। আপনাদের মনে আছে 2008 সালে সেই কারখানা উদ্বোধনের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের কথা। জিন্দালরা এখনো সেখানে ইস্পাত কারখানা গড়তে এলো না কেন? আপনাকে আজকে সেটা জানাতে হবে। এবং কেন এই উৎকর্ষ উড়িষ্যা অভিযানে জিন্দালরা উড়িষ্যাতে গিয়ে ঘোষণা করেছে যে তারা পস্কোকে সঙ্গে নিয়ে কেন্দ্রপাড়ায়, ওখানকার মুখ্যমন্ত্রীর যে নিজের কেন্দ্র, যে নিজের জেলা, সেখানে 65,000 কোটি টাকার ইস্পাত কারখানা করবে। কেন শালবনী থেকে জেএসডব্লিউ স্টিল উড়িষ্যায় চলে গেল? এই শিল্প সম্মেলন থেকে আপনি ঘোষণা করেছিলেন যে হলদিয়া পেট্রোকেমিক্যাল আরো 2,500-3,000 জমি নিয়ে ফেজ 2 হলদিয়াতে শুরু করবে, দ্বিতীয় কারখানা সম্প্রসারণ হবে। এইচপিএল এর সম্প্রসারণের খবর কি কি হলো আপনাকে আজকে জানাতে হবে। ব্রিটানিয়া বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে নতুন কারখানা করার কথা বলেছিল। 25 থেকে 30 একর মাত্র জমি লাগার কথা ছিল। এ তথ্য আপনার দেওয়া, আপনি ঘোষণা করেছিলেন। সেই ব্রিটানিয়া বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে কি কারখানা করেছে? স্কাইলার্ক, যেটুকু বিগ ইনভেস্টমেন্ট, একটু বড় সড়ো ইনভেস্টমেন্ট আসছে, তাদের কথাই বলছি, যে কথা আপনারা বলেছিলেন। স্কাইলার্ক তারাও 25-30 একর জমি নিয়ে কারখানা করার কথা ছিল। তারা কি কারখানা করেছে? আচ্ছা, তাজপুর পোর্টের কি হলো? কেন্দ্রের সঙ্গে লড়াই করে তাজপুর পোর্ট আপনি নিয়ে নিয়েছিলেন। তাজপুর পোর্টের কি হলো? সিঙ্গুর থেকে কেমিক্যাল হাব সরিয়ে দিয়ে আপনি বলেছিলেন নয়াচরে মাছ চাষ করবেন। এখন নয়াচরে কটি মৎস্য শিল্প স্থাপিত হয়েছে? আপনার প্রিয় সিঙ্গাপুরবাসী সেই শিল্পপতির খবর কি? কটন মাছ উঠছে। পর্যটন শিল্প তো বাদ দিন, কটন মাছ উঠছে। সিঙ্গুর চলে যাওয়ার পর আপনি কি হিসেব করেছেন যে কত মানুষ তাদের যে কাজ পাওয়ার সম্ভাবনা ছিল তা হারিয়েছে? আপনি কি হিসেব করেছেন যে গুজরাট, তামিলনাড়ুতে, মহারাষ্ট্রের পরে কতগুলি নতুন অটোমোবাইল কারখানা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আর কেউ ফিরে আসেনি? কিন্তু আপনি যেটা করতে পারেন সেটাও তো করছেন না। আপনি তো নিজে হাতে সর্ষে চাষ করেছিলেন। সিঙ্গুরে কত সর্ষে ফললো? সিঙ্গুরের ওই 997.99 একর জমিতে কি পরিমাণ চাষ এখন হচ্ছে? চাষযোগ্য হওয়ার পর কত টাকা বিনিয়োগ হচ্ছে, কত রোজগার হচ্ছে আপনার, এবং আপনার নিজের ছড়িয়ে আসা সর্ষে বীজ, কত কুইন্টাল সর্ষে আপনি ওখান থেকে উৎপাদন করলেন, একটু জানাতে হবে মাননীয়। আপনি জার্মানি গেছিলেন, সঙ্গে আপনার শিল্পমন্ত্রীও ছিল। তো জার্মানিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে বিএমডব্লিউ নাকি পশ্চিমবঙ্গে কারখানা করবে। আমরা ঠিকানাটা জানতে চাই। আমরা জার্মানিতে গিয়ে আপনার সেই ছবি দেখেছি, আপনি বিএমডব্লিউ কারখানা ঘুরে দেখছেন। তো এই যে পশ্চিমবঙ্গে আপনার আসার কথা, 5 বছর হয়ে গেল আপনার জার্মানি ঘুরে আসা, আমরা জানতে চাই যে সেই বিএমডব্লিউ কারখানাটা কোথায় হলো? আপনি শোরুম দেখালে চলবে না, একটা কারখানা দেখাতে হবে। একই সঙ্গে আপনি ব্রিটেন গেছেন, স্পেন গেছেন, ইটালি গেছেন, নেদারল্যান্ডস গেছেন। আমাদের টাকায়, করদাতাদের টাকায় আপনি বারে বারে লটবহর নিয়ে বিদেশ সফর করেছেন, এবং বিদেশ সফর করে বলেছেন আপনি বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে তুলে ধরার কাজ করছিলেন। আজ আপনাকে 10 বছর পর উত্তর দিতে হবে যে কোন বিদেশ থেকে কোন বিনিয়োগ আপনার সফরের পর পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে। আপনার বিদেশ সফরের পর কোন বিদেশ থেকে, কোন দেশ থেকে কত বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসেছে? আপনি ডেউচা পাচামির কথা বলেছিলেন। ইদানিং প্রশাসনিক বৈঠকে জেলা শাসককে তার অসম্মান করে তাকে যা খুশিও বলেছেন, কিন্তু ডেউচা পাচামিতে কয়লা তো দূরের কথা, এক ঝুড়ি মাটি কাটাও হয়েছে কি? আর কতদিন লাগবে ডেউচা পাচামির? আপনি যে ডেউচা পাচামি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, জীবনে ওখান থেকে কয়লা উঠবে না, পাথর উঠবে, সেই পাথরই আপনার লক্ষ্য। কিন্তু পাথর তোলারও আগে এক ঝুড়ি মাটিও এখনো পর্যন্ত ডেউচা পাচামি থেকে তুলতে পেরেছেন কি?
আপনি উইপ্রোকে 50 একর জমি দিয়েছিলেন স্পেশাল ইকোনমিক জোন হিসেবে। সেই উইপ্রোর 50 একর জমি থেকে 25 একর জমি আপনি রিয়েল এস্টেট, হোটেলস, রেস্টুরেন্ট করানোর জন্য ব্যবহার করার জন্য ফ্রি হোল্ড করে দিয়েছেন। কেন? তথ্য প্রযুক্তির জন্য দেওয়া জমি আপনি কেন সেখানে হোটেল, রেস্টুরেন্ট করতে দিচ্ছেন? কেন রিয়েল এস্টেট করতে দিচ্ছেন? রিয়েল এস্টেট হলে আপনার ভাইয়েরা সেখানে সিন্ডিকেটের মাল সরবরাহ করবে তার জন্য। আপনি বড় মুখ করে বলেছেন সিলিকন ভ্যালির কথা, বেঙ্গল সিলিকন ভ্যালি হ্যাব। কোথায় কি বিনিয়োগ এসছে? ইনফোসিসকে যে 50 একর জমি দিয়েছেন, 2009 সালে দেওয়া ইনফোসিসের জমি, আজ পর্যন্ত স্পষ্ট হলো না ইনফোসিস কত টাকা সেখানে বিনিয়োগ করেছে। এবং আরো বড় প্রশ্ন, আপনার পার্টি এগিয়ে বাংলার পার্টি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, ইনফোসিসের কলকাতা ক্যাম্পাসের 90% এমপ্লয়ি অবাঙালি। আপনি বাঙালি তথ্য প্রযুক্তি কর্মী যারা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য একেবারে সামান্য অর্থে ইনফোসিস উইপ্রোকে জমি দিয়েছিলেন। কেন ইনফোসিসের ক্যাম্পাসে এখনো সাইজেবল নাম্বার অফ বাঙালি এমপ্লয়ি নেই? কে বলবে কথা? আপনি তো বাংলার পার্টি, আপনি তো বাঙালির পার্টি বলে নিজেকে দাবি করেন, আপনি তো নিজেকে বাংলার মেয়ে বলেন। তাহলে বাংলার ছেলে মেয়েরা কেন কলকাতা ইনফোসিসের ক্যাম্পাসে চাকরি পাবে না? কেন অবাঙালিরা ভরে থাকবে এখানে? এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এবং একই সঙ্গে আপনার বিদেশ সফরের খরচ কবে প্রকাশ করবেন? এত বিদেশ সফরের পর কত বিনিয়োগ এসছে, কবে প্রকাশ করবেন? প্রতিবারের শিল্প সম্মেলনের আসর, এই আসলের যে রাজসূই যজ্ঞ হয়, মৎসব চলে, এই টাকা আমাদের টাকা, করদাতাদের টাকা। কোন এজেন্সি খরচ করে? কোন সংস্থার মাধ্যমে খরচ হয়? সেই এজেন্সির সঙ্গে আপনার কোনো ঘনিষ্ঠ জনের কি সম্পর্ক? আপনাকে প্রকাশ করতে হবে। এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত শিল্প, বাস্তবায়িত শিল্প, জমির পরিস্থিতি, বিদেশি বিনিয়োগ, শিল্প আনার জন্য খরচা, তার রেট অফ রিটার্ন তো কিছু আমাদের দেখাবেন। যে শিল্প আনার জন্য আপনার সরকার এত খরচ করেছে, তার ফেরত কি হলো, বিনিয়োগ পাল্টা পশ্চিমবঙ্গে কি হলো, সে নিয়ে আপনি ইমিডিয়েট শ্বেতপত্র প্রকাশ করুন। নাহলে অদূর ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আবার একটি ব্ল্যাক পেপার নিয়ে আসব। এবং যাওয়ার আগে আপনাদের যে জিনিসটির সম্ভাবনা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়ে করছে, সেটি দিয়ে যায়। আশা করব সংবাদ মাধ্যমের এটি পছন্দ হবে। পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তর, এই যে বললাম আপনাদের, তথ্য প্রযুক্তি, অটোমোবাইলস, বিগ ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যালস, জুট, কোনো আগ্রহ নেই। কিন্তু অনুপ্রেরিত আমলাদের একটি অংশ এই জিনিস যে কেউ করতে পারে তা আমার কল্পনার বিচারে। কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলাম তৈরি করেছে কারিগরি প্রযুক্তি দপ্তর। শিক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে এসো কাশফুলের বালিশ বানাও। আপনাদের সামনে আমি আনছি, এটা কারিগরি দপ্তরেরই কোনো উচ্চ আধিকারিক যার এটা সহ্য হচ্ছে না, যিনি নিতে পারছেন না সোজা কথায়, কিন্তু সারাক্ষণ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম তাকে বলতে হয়। তিনিই পাঠিয়ে বলেছেন, দেখুন শিল্প সম্মেলনের আসরে আপনার জন্য একটি উপজীব্য বিষয় হবে কাশফুলের বালিশ, বিষয় হবে কারিকুলাম, কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলামটা আপনাকে পাঠালো। এবং এটাও যে কত বড় ঢপবাজি, এবং এটাও যে কত বেচারা আমলা কি করবেন, বেচারা আমলা কি করবে? মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি বলেছেন কাশফুলের বালিশ বানাতে, এটা কোর্স কারিকুলাম তৈরি করেছে। বেঁধে আনতে বলেছিলেন, এরা ধরে নিয়ে চলে এসছে, মেরে নিয়ে চলে এসছে। বলছে কি করতে হবে, এখানে তো সবই জানেন, জল মেশানো হয়।
বলছে কাশফুল তো সংগ্রহ করতে হবে, শুকাতে হবে, ড্রায়ারে ফেলতে হবে, আর বারবার বলা হচ্ছে অত্যন্ত নরম, দেখবেন যেন রোঁয়াগুলো চলে আছে। হয় এটা, তার ফাইবারটাই তৈরি হয়নি। কাশফুল দিয়ে বালিশ হয়? হতে পারে, চাষ বেশি হচ্ছে এখন, কারণ শিল্প তালুকগুলোতে জমি পড়ে আছে বারেন, ওখানে কাশফুল এমনি চলে আসে, একটা সামান্য পিরিয়ডে চাষ হয়। এর থেকে তো অনেক বেশি হতো যদি কারিগরি শিক্ষা দপ্তর বলতো যে কাশফুলের বালিশ তৈরি করা যায় কিনা সে নিয়ে আমরা একটা R&D করবো, গবেষণা করবো। তা না করে একদম কোর্স কারিকুলাম, বলছে বেকার ছেলেদেরকে ট্রেনিং দিয়ে বলবো যাও বালিশ বানাও, বাজারে বেচো। কিন্তু জালিটা কোথায়? বলছে মিক্স কাস্ট ফাইবার উইথ শিমুল কটন ফর পিলো অ্যান্ড কুশন 1:3 অনুপাতে। মানে শেষে বলছে শিমুল তুলো দিয়ে বানাতে হবে, আর 1/3 একটু কাশফুল মিশিয়ে দাও, বিশ্ব বাংলা স্টোরে গিয়ে বলবো যে কাশফুলের বালিশ বানিয়েছি। বলছে মিক্স কাস্ট ফাইবার উইথ কাপাস কটন 1:3 রেশিও ফর কুইল্ট। কুইল্ট বানানোর জন্য কাপাস তুলোর সঙ্গে 1/3 করে কোনো রকম একটু কাশফুল মিশিয়ে দাও, আমরা ওটা বাজারে গিয়ে বলবো। এ বের করে দিচ্ছে, আমলারাই বের করে দিচ্ছে, আর সম্ভব হচ্ছে না তাদের জন্য এই জিনিস নেওয়া। কিন্তু এইভাবেই পশ্চিমবঙ্গ, আমাদের অনুপ্রেরিত পশ্চিমবঙ্গ অধঃপতনের দিকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখের। তাই আজকের এই শিল্প সম্মেলনে, যে শিল্প সম্মেলনের জন্য সারা রাজ্য থেকে 5,000 পুলিশ কর্মীকে তুলে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জেলা থেকে, সেই 5,000 পুলিশ কর্মী তথাকথিত শিল্পপতিদের সুরক্ষার জন্য তাদেরকে আনতে হয়েছে। খাস কলকাতার বুকে শিল্প সম্মেলনের শিল্পপতিদের সুরক্ষার জন্য যদি 5,000 পুলিশ কর্মীকে লাগাতে হয়, তাহলে এই শিল্পপতি যখন জেলায় জেলায় তৃণমূলের তোলামুলি সিন্ডিকেট বা কাটমানি খোরদের সামনে গিয়ে পড়বে, কোন সাহসে তারা শিল্প করবে? তাই রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমাদের একটাই করজোড়ে আবেদন, যে পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করতে হবে, পশ্চিমবঙ্গের হৃত গৌরবকে আবার ফেরাতে হবে, এবং তার জন্য সমূলে বিসর্জন দিতে হবে তৃণমূল নামক এই পাপটাকে। ডবল ইঞ্জিন সরকার এলে যেভাবে আজকে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা নতুন করে নতুন আলোয় নতুন পথে এগোচ্ছে, আমরাও পশ্চিমবঙ্গে শিল্প নীতি নিয়ে এসে, জমি নীতি নিয়ে এসে, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে শিল্পের বাংলা গড়ব। আপনাদের কাছে আহ্বান, এই আগামী দুদিনের যে সার্কাসটি চলছে, তামাশা চলছে, বোমা গুলি বালিশ শিল্পের যে সম্মেলন চলছে, সেখানে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে বাংলার শিল্পচিত্রের প্রকৃত তথ্য তুলে ধরুন। নমস্কার। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, একসময় আপনাদের দলের বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে উত্তর দিনাজপুরের জন্য খুব বড় সেটব্যাক, তার কারণ হচ্ছে তাকে ডাকা হয়নি, বা উত্তর দিনাজপুরের কোনো মানুষকে বিজিবিএসে ডাকা হয়নি। দেখুন, বিজিবিএসে কাকে ডাকা হবে কি কাকে ডাকা হবে না, সেখানে তৃণমূলের বিধায়ক পেল বা জেলা ধরে লিস্ট তালিকা তৈরি হয়েছে কিনা, বা তিনি কত বড় শিল্পপতি যে বিজিবিএসে তার ডাকা হবে, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমার অন্তত পক্ষে সাংবাদিক হিসেবে শিল্প সম্মেলন কভার করা এবং খুব কাছ থেকে কভার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেখানে সব মন্ত্রীরাও ডাক পান না। এখানে মহারানীর আসরে তাকে তোয়াজ করে চলতে পারা কিছু মন্ত্রী, আর তার আনুষঙ্গিক কিছু যা প্রয়োজন থাকে তা মেটানোর জন্য যে ধরনের লোকজন লাগে, তারাই শিল্প সম্মেলনের গোল্ড কার্ড পেয়ে থাকে। বাকিরা ব্রাত্য, ঠিক যেমন পশ্চিমবঙ্গের শিল্প ব্রাত্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ঢাকে কাঠি পড়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, কিন্তু টলিউডে অচল অবস্থা চলছে। মানে লগ্নিকারীদের কাছে কি বার্তা যাবে? না, লগ্নিকারীদের কাছে একটা বার্তাই যে পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব রাজ্যই নয়, এবং যতই ঢাক পেটানো হোক, বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার থেকে কনভেনশনালি ইন্ডাস্ট্রিকে তাড়িয়ে দেওয়া যে পেরিনিয়ালি হয়েছে গত 1 দশক 1.5 দশক হয়েছে, তার বড় প্রমাণ হচ্ছে আপনারা কারখানা উদ্বোধনের একটা ছবি মাননীয়ার প্রকাশ করুন, এবং সেই কারণে কারখানা উদ্বোধন থেকে সিরিয়াল তৈরি, কোথাও আইন শৃঙ্খলা সুরক্ষিত নয়, বিনিয়োগকারীদের সম্মান সুরক্ষিত নয়, সুরক্ষা এখানে সিন্ডিকেটবাজি, কাটমানি। তাই
এর বাইরে থেকে যারা এখানে কাজ করতে চায় তারা এখানে কেউ আর কাজ না করে বাইরে চলে যায়। সিরিয়ালের পরিচালকরা বলছেন তারা বহুবার অনুরোধ করার পরও টেকনিশিয়ানরা তাদের আর্জিতে সাড়া দিয়ে দেখুন, সিরিয়ালের পরিচালক, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, সিরিয়ালের প্রযোজক, এদের কাছে আমাদের একটাই স্পষ্ট কথা, তৃণমূল স্বধর্মে বজায় আছে, বহাল আছে। তৃণমূল সিন্ডিকেটবাজির দল, তৃণমূল দুষ্কৃতীদের দল, তৃণমূল তোলাবাজদের দল, তৃণমূল চমকানি ধমকানির দল, সবাই জানে তৃণমূল স্বধর্মে বহাল আছে। আপনারা ঠিক করুন, আর শাল নিতে যাবেন, আর ভূষণ সম্মান নিতে যাবেন, নাকি এবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। আপনারা আপনাদের মেরুদণ্ড বিকিয়েছেন, তার খেসারত দিচ্ছেন। তাই আপনাদের প্রতি প্রচন্ড সহমর্মিতা রেখেও বলছি, নিজেদের ক্রিয়াকর্ম যা আছে সেটার বিশ্লেষণ করুন, আত্মবিশ্লেষণ করুন, তারপর তৃণমূল সম্পর্কে কথা বলবেন। তৃণমূল তো অনুচিত কিছু করছে না, তৃণমূল তো যা করার তাই করছে। তৃণমূল কি শিল্পে সহযোগিতা করবে? তৃণমূল কি শিল্পকে সংরক্ষণ দেবে? তৃণমূল আপনাদের থেকে তোলা তুলবে? তৃণমূল সেখান থেকে লোক ঢোকানোর চেষ্টা করবে? তৃণমূল তো তৃণমূলের জায়গায় আছে। আপনারা যে বিকিয়ে গেছেন সেখান থেকে বেরোবেন কি? আগে সেখান থেকে বেরোন, প্রকৃত সিভিক সোসাইটির প্রতিনিধি হয়ে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। দেখুন, যেভাবে আরজিকর কাণ্ডের পর সারা রাজ্যের মানুষ ওই ডাক্তার পড়ুয়াদের সঙ্গে দাঁড়িয়েছিল, আপনাদের পক্ষেও সবাই দাঁড়াবে। সালে ভুলে গেলে চলবে না। আপনাদের কেন্দ্রীয় সরকার থেকে সদ্য সম্মান নেওয়া পদ্মশ্রী কার্তিক মহারাজ, তিনি গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি সনাতনী সমাজের অনুষ্ঠান থেকে তিনি বলে দেন যে শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা নিজেদের চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর আমাদের অপেক্ষা করা যাবে না। দেখুন, স্বামী প্রদীপ্তানন্দজি পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের একটি অন্যতম মুখ। মুর্শিদাবাদের মতো জায়গা থেকে তিনি লড়াই করে তার সম্মান, তার মর্যাদা রেখে সারা পশ্চিমবঙ্গে ভ্রমণ করছেন সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর জন্য। তাই সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর এই কর্মযজ্ঞে ভারতীয় জনতা পার্টি যারা মনে করে এই অপশাসন পাপকে দূর করতে হবে, আমরা তার পক্ষে রয়েছি। কিন্তু তার যে বক্তব্য, তার যে বক্তব্যের আঙ্গিক, তা আমি অন্তত পক্ষে শুনিনি, তাই এ নিয়ে কোনো টিপ্পণী করতে পারবো না। তবে প্রদীপ্তানন্দজির মান, মর্যাদা, সম্মান তা হচ্ছে হিন্দু বাঙালিকে জাগানোর কাজ। সেই জাগরণের কাজে আমরা সম্পূর্ণভাবে তাকে সমর্থন করি। কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি দাদাগিরি একটা ভিডিও প্রকাশ পেয়েছে, ভাইরাল ভিডিও। দেখা যাচ্ছে উনি আইন হাতে তুলে নিয়েছেন। পুর প্রশাসন নিজে কিভাবে আইন হাতে তুলে নিয়ে দাদাগিরি করতে? দেখুন, অখিল গিরির সুপুত্র, নাম তার সুপ্রকাশ গিরি, সে তো একটু করবেই দাদাগিরি, এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। যিনি রাষ্ট্রপতিকে অবমাননাকর, যার পিতা রাষ্ট্রপতিকে অবমাননাকর কথা বলতে পারেন, মহিলা বন আধিকারিককে উল্টোপাল্টা কথা বলতে পারেন, তো তার সুপুত্র তার বাবার কৃতকর্মের কিছু ভাগ তো নেবেই। তো এবং আবার বলছি যে আমি তৃণমূলের এসব কাজে কোনো অন্যায় দেখি না। তৃণমূল হাতে ফুল, গোলা বন্দুক, তোলাবাজি ছেড়ে তৃণমূল হাতে ফুল নিলে, গোলাপ ফুল নিলে তখন সন্দেহ হয় যে তৃণমূল আছে। তো তৃণমূলের চেয়ারম্যান সে তো তোলাবাজি করবে, অভদ্রতামি করবে, বদমাইশি করবে, গুন্ডাগিরি করবে, সেটাই স্বাভাবিক। ও উল্টো দিকে থাকা সাধারণ মানুষকে এখন ঠিক করতে হবে, এই তৃণমূলের গুন্ডাগর্দি, এই তৃণমূলের বদমাইশি সাধারণ বাঙালি, হিন্দু বাঙালি আর কতদিন অ্যালাউ করবে? ভয়াবহ ঘটনা, একটি পুলিশের আত্মহত্যার ঘটনা। এমনিতেই পশ্চিমবঙ্গের নিচুতলার পুলিশ কর্মীরা অর্ধেক বেতনে কাজ করছে। পুলিশের যে মান মর্যাদা, সম্মান, তাদের কোনো পুলিশ অ্যাকশন করতে না দেওয়ার ফলে এমনিতেই তারা রক্ষণাত্মক হয়ে আছে। ফলে পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে অধিকাংশই এই চটি চাটা একাংশ যে অফিসার, তাদের মেনে নিতে পারছেন না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং চটি চাটা কোনো অনুপ্রেরিত কোনো পুলিশ কর্মী, পুলিশ অফিসারদের উৎপীড়নের কারণে এই পরিস্থিতি, তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে দেখতে হবে, তার পরিবারের সঙ্গে কথা বলতে হবে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। কেন এত মানসিক চাপ তৈরি হলো? এবং আরো যেটা রহস্যজনক, যে একজন কেউ গুলি করার পর তার ম্যাগাজিনের খাপ খোলা থাকতে পারে না। বন্দুক যে পাওয়া গেছে পাশে, সেখানে কার্ট্রিজ এবং ম্যাগাজিনের খাপ খোলা ছিল।
বন্দুক থেকে কেউ গুলি করে নিজেকে মারার পর ম্যাগাজিন খুলে রাখতে পারে? আপনারা ভালো করে ছবি দেখবেন, আমার কাছে যা ছবি এসছে প্রাথমিকভাবে, যদি সত্যি ওই ছবিটি ঠিক হয় তাহলে সেটাও একটা সন্দেহ জাগাচ্ছে। হাইকোর্টের আর্জি করে আর্থিক দুর্নীতি মামলার প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে চার্জ গঠনের জন্য তীর্থঙ্কর ঘোষ যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন 6 ফেব্রুয়ারির মধ্যে, দুবার তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ, তার রিজেক্ট হয়। আজকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছেন এখন যেন চার্জ গঠন না হয়, আমি সন্দীপ ঘোষ। যদি তিনি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে চার্জ গঠনে আপত্তি কোথায়? বারবার চার্জ গঠনে আপত্তি তুলে এই বিচার পর্বকে পিছিয়ে দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। সিবিআই তদন্তের গাফিলতি উপযুক্ত তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে আর্জি করে নির্যাতিতার পরিবার। মামলা শুনতে পারে কিনা সে বিষয়ে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেন তীর্থঙ্কর ঘোষ। মামলা কলকাতা হাইকোর্টে ফেরানোর জন্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আবেদন জানিয়েছে পরিবার। আগামীকাল সেই শুনানি রয়েছে। সেই মর্মে দেখা যাচ্ছে আজকে এই যে আবেদন তারা করলেন তা আপাতত সরিয়ে রাখলেন তীর্থঙ্কর ঘোষ, এবং তিনি বললেন যে নতুন আবেদনে সুপ্রিম কোর্ট যেহেতু বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আপনারা করতে পারবেন। দেখুন, আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে যখন, সুপ্রিম কোর্টের বিচারাধীন কোনো বিষয় নিয়ে যখন রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন না, আমরা ভারতীয় জনতা পার্টি ঢুকবো কেন? আইনি প্রক্রিয়া, এ ব্যাপারে আমাদের নীতি একটা স্পষ্ট নীতি, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রত্যেক অপরাধীর আগে হোক পরে হোক কঠোরতম শাস্তি চাই, এবং সেই শাস্তি পাওয়ার জন্য নির্যাতিতা পরিবার তাদের আত্মসন্তুষ্টির বিষয় আছে যে না, বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন, আর কোনো সংশয় নেই। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্যাতিতার পরিবার বারবার আদালতে যেতে পারে, এবং সেই অধিকার তার আইনি অধিকার, আইন যাকে যা দিয়েছে সেই অধিকার তিনি ডিফেক্টো কমপ্লেনেন্ট হিসেবে তিনি প্রয়োগ করছেন। আমরা তাকে পূর্ণ সমর্থন করছি। আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়ি গিয়ে, আমাদের বিরোধী দলেরা তার বাড়ি গিয়ে ইতিমধ্যে এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এসছেন, তাদের কিছু কৌশল বলে এসছেন, এবং সেই মতো তারা এগোচ্ছেন। আশা করব আদালত থেকে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য যে একজনও অপরাধী, ষড়যন্ত্রে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত কেউ যেন ছাড়া না পায়। আজকেও অভয়া মঞ্চের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার একেবারে আরজিকর, স্যালাইন, নানান যে বিষয় সামনে রেখে তারা একটি স্বাস্থ্য ভবন অভিযান করেন। সেই মূলত সামনের সারিতে বেশ কিছু চিকিৎসক রয়েছে। সেই মিছিল আটকাতে দেখা গেল কড়া পুলিশি পাহারা, একের পর এক ব্যারিকেড। এই আপনাদের রাজ্য দপ্তর পশ্চিমবঙ্গে শিল্পটা আসবে কি করে? শিল্প আসার ক্ষেত্রে তো স্বাস্থ্যও একটা বড় ক্ষেত্র, বেসরকারি বিনিয়োগ টানার ক্ষেত্রে স্বাস্থ্যও একটা বড় ক্ষেত্র। আজ যখন একদিকে শিল্প সম্মেলন চলছে, তখন রাজ্যের ডাক্তারদের একাংশকে যদি রাজপথে নেমে নিতান্তই স্যালাইন, ঠিক মতো স্যালাইন, ওষুধ, সরঞ্জাম পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়, তাহলেই বোঝা যাচ্ছে যে রাজ্যে না আছে স্বাস্থ্য, না আছে শিল্পের স্বাস্থ্য। দিল্লির যে নির্বাচন আজকে, যেখানে ত্রিমুখী লড়াই চলছে, ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ অংশ আপ কংগ্রেস তারা পরস্পর মুখোমুখি, সঙ্গে বিজেপিও প্রতিযোগিতায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ত্রিমুখী লড়াইয়ের সুবিধা কি বিজেপি পাবে? আমরা কোনো মুখীর মানে আমরা একমুখী, দুমুখী, ত্রিমুখী না। দিল্লির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে বিজেপি লড়ছে, এবং আপনারা দেখতে থাকুন, লড়াই যমুখী হোক, ফল একমুখী হবে, এবং তা হবে চমকপ্রদ। তার যে রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী ছিল তাকে বদল করে নতুন আইনজীবী আনা হয়েছে। সেটা জানা যাচ্ছে যে আইনজীবী লড়ছিলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তিনি সাব্বিরের বিরোধিতা করেছিলেন, তাই আইনজীবী বদলে দেওয়া হলো। শেষ পর্যন্ত আবার শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখে রাজ্য, কলেজকে তা জানায়, কিন্তু মামলা শুরু হয়ে গেল, কিন্তু সেই আইনজীবী এখনো আসেনি। দেখুন, রাজ্যের সরস্বতী পূজা বিভিন্ন এলাকায় বন্ধ হওয়ার পেছনে
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছিলাম যে রাজ্য সরকারের মদত আছে। রাজ্য সরকার তার ভোট ব্যাংকের রাজনীতির কারণে বিভিন্ন জায়গায় দুধেল গাইদের মদত দিয়ে সরস্বতী পূজা বন্ধ করেছে। ধ্রুবীকরণের রাজনীতি বা মেরুকরণের রাজনীতি করার জন্যই মাননীয়ার মস্তিষ্ক প্রসূত এই প্ল্যান। তা না হলে একই সঙ্গে হরিণঘাটা, বোলপুর, যোগেশচন্দ্র নিজের কলেজেও এই ঘটনা ঘটতে পারে না। এবং আমাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ আজকে প্রমাণ হলো যখন হাইকোর্টে আমরা দেখলাম যে যোগেশচন্দ্র কলেজের অন্যতম অভিযুক্ত সাব্বির আলীর হয়ে সওয়াল করছেন রাজ্য সরকারের আইনজীবী। তাতেই স্পষ্ট হচ্ছে যে এই সওয়াল জবাবে সাব্বিরকে সমর্থন করা, সাব্বিরের প্রতি নরম হওয়া, কলকাতা শহরে সরস্বতী পুজো বন্ধ করার ক্ষেত্রে যে অভিযুক্ত মূল, তাকে মদত করা, তাকে সংরক্ষণ দেওয়া, তার প্রতি নরম হওয়া থেকে বোঝা যাচ্ছে যে আসলে যে আমরা যে অভিযোগ করছি যে সারা পশ্চিমবঙ্গে যত সরস্বতী পুজো বন্ধ হয়েছে তা রাজ্য সরকারের মদতে বন্ধ হয়েছে, তা সত্যি। মহাকুম্ভে আজকে নরেন্দ্র মোদী স্নান করতে যাচ্ছেন, একের পর এক কুম্ভ বিপর্যয় আমরা যা দেখেছি, কখনো আগুন লাগা, কখনো পদপিষ্ট হওয়া, তারপরে আজকে প্রধানমন্ত্রীর স্নান এবং একটা সার্বিকভাবে তো তার নিরাপত্তা, তার যে আয়োজন রয়েছে। আমার কিছুদিন আগেই একটি চিত্র স্মরণে আসছে যে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে সেখানে 80 লক্ষ মানুষকে স্নানের তদারক করেছিলেন। উনি তো শুধু স্নান করেন না, 80 লক্ষ মানুষকে একসাথে স্নানও করিয়েছিলেন। তো সেটা আমার মনে পড়ছে। 144 বছর পর যে মহাযোগ এসেছে কুম্ভে, একজন বিলিভার হিসেবে, একজন বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী যদি সঙ্গমে গিয়ে স্নান করেন তাতে কোনো হিন্দু সনাতনীর আপত্তি থাকতে পারেন না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং পুণ্যার্থীদের সুবিধা দুটির ভারসাম্য বজায় রেখে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার যথাযথ ব্যবস্থা করেছেন এবং প্রধানমন্ত্রী স্নানের পর এখন সেখান থেকে অন্যান্য কার্যক্রমের মধ্যে চলে গেছেন। তার ফলে এ নিয়ে অযথা বিতর্ক তৈরির কোনো মানে হয় না। মহাকুম্ভের বিপর্যয় নিয়ে নানা প্রশ্ন তৃণমূল কংগ্রেস যখন তুলছে ব্যবস্থাপনা, কিন্তু সেই ব্যবস্থাপনার অকুণ্ঠ প্রশংসা শোনা যাচ্ছে হুগলির তৃণমূল সাংসদের মুখে, রচনা বন্দ্যোপাধ্যায়। জানি না ওখানে উনি কি রচনা করে এসেছেন মহাকুম্ভে গিয়ে। আমরা সাধারণত ওনাকে দেখেছি যে উনি ধোঁয়া দেখে শিল্প বুঝতে পারেন, জল মাপেল কুইন্টালে। পাপের কোনো একক আর পুণ্য মাপার কোনো একক এখনো অব্দি দিতে পেরেছেন কিনা জানি না। উনি কুম্ভের প্রশংসা করেছেন মানে দেখুন এই যে পাপ মুক্তি হয়েছে, এবং স্নানের পর প্রশংসা করছেন মানে সত্যিই কুম্ভে সঙ্গমে স্নান করলে যে সম্বিত ফেরে, বিবেক চেতনা ফেরে, তার অন্যতম প্রমাণ হচ্ছে শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। আসামের থেকে নাসির উদ্দিন জঙ্গিকে গ্রেফতার করেছে, তার বাড়ি থেকেই পাওয়া গেছে জঙ্গি গোষ্ঠীর ব্লুপ্রিন্ট, ম্যাপিং করা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে গোয়েন্দা সূত্র থেকে। দেখুন, আনসারুল্লাহ বাংলার যে মডিউল পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে সেই লিঙ্কে আসাম এবং পশ্চিমবঙ্গের একটি বড় জঙ্গি অপারেশনের কাজ কেন্দ্রীয় এজেন্সিগুলি, আসাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের এসটিএফও তার সঙ্গে যুক্ত আছে, চলছে পরপর। এবং এক্কা দোক্কা না, পরপর আপনারা দেখতে থাকবেন যে আল কায়দা থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে বাকি অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলি, বাংলাদেশ বেস জঙ্গি সংগঠনগুলি আছে, জেএমবি, তাদের অনেক স্লিপার সেলের জঙ্গি এরপর ধীরে ধীরে ধরা পড়বে। বিস্তারিত আপনারা আর কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। তবে এই প্রবণতা বড় মারাত্মক। আজ আসামে ধরা পড়ছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গেও ধরা পড়ছে, ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়ছে। এখানকার জঙ্গি শুধু আল কায়দার জঙ্গি এখানে থাকা না, একই সঙ্গে নওয়াদা, হরিয়ার পড়ার ভোট দিয়ে চলে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে তারা জানে যে এখানে এমন একটি সরকার আছে যে সরকার দুধেল গাইদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, তাই জোড়া পায়ে লাথি খাওয়ার পরেও দুধ পাওয়ার আশায় থাকে, তাদের প্রতি কোনো ব্যবস্থা নেয় না। সেই জন্য পশ্চিমবঙ্গকে তারা স্বর্গোদ্যান মনে করছে। যা চিন্তার, বিজেপির সরকার এখানে প্রতিষ্ঠিত হলে আমরা চুন চুনকে এই সমস্ত জঙ্গিকে খুঁজে বার করব এবং যথাস্থানে পাঠাবো। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি আজকে দুটি প্রশ্নের সওয়াল করেছেন পরপর। একটি হলো অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন শত্রুঘ্ন সিনহা, তবে বলেছেন বিষয়টি সেন্সিটিভ, তাড়াহুড়ো না করে সর্বদলীয় বৈঠক ডেকে আলোচনা করে কেন্দ্রের এগিয়ে যাওয়া উচিত। একদিকে যখন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করছেন, তেমনি আবার বলছেন বেছে বেছে দেশের কিছু অংশে গোমাংস নিষিদ্ধ করার বিরুদ্ধে তিনি,
তার মতে নিষিদ্ধ হলে গোটা দেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। ব্যক্তিগতভাবে মনে করি আমিষ খাবারই নিষিদ্ধ হওয়া উচিত গোটা দেশে। দেখুন, এই প্রশ্ন আপনারা আমাকে, আসানসোলের সাংসদ যে বিষয় গতকাল তুলেছেন সেই প্রশ্ন আমাকে না করে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন। প্রথমত হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, এই শত্রুঘ্ন সিনহার অবস্থানের সঙ্গে তারা একমত কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানান। আমি তো শত্রুঘ্ন সিনহার এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেছেন যে প্রপার ডেলিভারেশন, সবার সঙ্গে আলোচনা করে সর্বদল বৈঠক ডেকে দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনা উচিত। তাই তো হচ্ছে, ওয়াকফ বোর্ড তো তাই হলো, ওয়ান নেশন ওয়ান পোল তো তাই হচ্ছে। জেপিসির মাধ্যমে পাঠিয়ে আইন পেশ করার পর সর্বস্তরের মানুষের কাছে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে করা হচ্ছে। উত্তরাখণ্ডে শুরু হয়েছে, পাশ হয়ে গেছে ইউনিফর্ম সিভিল কোড। একইভাবে ধীরে ধীরে দেশের অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে দেশেও লাগু হবে। এবং শত্রুঘ্ন সিনহার এই মতবাদ স্বাগতযোগ্য। মাননীয়া বলুন যে তিনি শত্রুঘ্ন সিনহার এই মতবাদকে সমর্থন করে কিনা। 24 ঘন্টা হয়ে গেলেও এখনো তার বিরোধিতা করে কোনো শব্দ বলেননি। দ্বিতীয়ত, বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারবার বলতে থাকে যে আমরা নিরামিষাশীদের পার্টি, আমরা অবাঙালিদের পার্টি, আমরা ইত্যাদি ইত্যাদি। আজ যখন তাঁর সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি যখন বলছেন যে আমিষ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত, উনি বলছেন যে মেঘালয়ে গরু হচ্ছে ইয়াম্মি আর উত্তরপ্রদেশে মাম্মি, মানে গোমাতা, এভাবে ব্যঙ্গ করার পরেও বলছেন তার ব্যক্তিগত মত যে আমিষ নিষিদ্ধ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমি মাছ খাবো কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত লিখেছে আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। বাঙালিকে এবার আপনি নিরামিষাশী, আপনার দল নিরামিষাশী বানাবেন কিনা সেটা আপনি ঠিক করুন। সরস্বতী পুজো, এই যে একটু আগে আমরা সাবির আলী নিয়ে আলোচনা করছিলাম, সরস্বতী পুজোর বেশ কিছু টুকরো টুকরো ছবি দেখা গেল। কোচবিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলে সরস্বতী পুজো বন্ধ ছিল সেখানে অভিভাবকদের বিক্ষোভের জেরে বিসর্জনের পর দিন অর্থাৎ আজকে সেখানে নতুন করে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারে। বাঁকুড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সোনামুখীর একটি স্কুলে প্রধান শিক্ষকের ঘরে তালা লাগিয়ে দিয়েছেন অভিভাবকরা। দেখুন, বাঙালি হিন্দু বাঙালি যে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ, হিন্দু বাঙালি যে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ প্রয়াগরাজের 200 কিলোমিটার আগে থেকে আপনারা যদি সড়কে দেখেন শুধু ওয়েস্ট বেঙ্গল প্লেটেরই গাড়ি। হাজার হাজার বাঙালি জেগেছে, এই বাঙালির সনাতনী বাঙালির চেতনা জাগার লক্ষণ। তারই লক্ষণ সরস্বতী পুজোর প্রতিবাদ শুরু হওয়া। আপনি কোচবিহারের উদাহরণ দিলেন, বাঁকুড়ার উদাহরণ দিলেন, আপনাকে আমি বোলপুরের উদাহরণ দিই। তথাকথিত এক বোমাব্রতর বাড়ির কাছেই ওই পূজা বন্ধ করে দিয়েছিল এক দুধেল গায়ে হেডমাস্টার। ওখানকার প্রতিবাসীরা বেরিয়ে এসে তালা বন্ধ স্কুলের বাইরে সেই পূজা করেছে। এবং সব জায়গাতে এই চিত্র, মহিলা পুরোহিতরা শিক্ষিকারা দাঁড়িয়ে পুজো করা শুরু করেছে। এবং আগামী দিনে সরস্বতী পূজার বন্ধ করলে পরে বাঙালি ছাত্রছাত্রীরা, তার অভিভাবকেরা সনাতনী সমাজ আন্দোলনে নামবে। পরের বার দেখুন এই সরস্বতী পূজার কোন পরিস্থিতিতে হয়। কোন স্কুলে যদি কেউ চোখ তুলে বলে যে পুজো করতে দেব না, সেখানকার সমাজ বেরিয়ে এসে সেখানে পূজার ব্যবস্থা করবে, যা এবছরই শুরু হয়ে গেছে। হাসপাতাল প্যারাসিটামল থেকে শুরু করে স্যালাইন পর্যন্ত সবেতেই বাড়ন্ত, মানে সবেতেই অভাবের সংসার। এবং সেখানে জুনিয়র ডাক্তাররা অভিযোগ জানিয়েছেন পরিস্থিতি আশঙ্কাজনক। প্যারাসিটামল থেকে স্যালাইন কোনোটাই রোগীর জন্য যথেষ্ট নয়। শুধু এনআরএস হাসপাতাল বলে না, সেন্ট্রাল মেডিকেল স্টোরের খোঁজ নিন, যেখান থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ যায়। এই মেলা খেলা উৎসবে খরচ করতে গিয়ে, বিজিবিএস এ টাকা উৎসবে খরচ করতে গিয়ে সরকার জীবনদায়ী ওষুধের জন্য আর টাকা বরাদ্দ করতে পারছে না। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর, বিজিবিএস, মেলা খেলা উৎসবের কারণে ক্লাবকে টাকা দেওয়া, এইসব কারণের জন্য স্বাস্থ্য শিক্ষা খাতে খরচা কমে গেছে। এই যে সরস্বতী পুজো না হওয়ার বিভিন্ন জায়গাতে আরো একটি কারণ হিসেবে কিছু শিক্ষক বলছেন যে তাদের যে কন্টিনজেন্সি গ্র্যান্ট দেওয়া হতো সেই গ্র্যান্টও বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ক্ষেত্রে ওষুধ কেনার টাকা নেই। এই চরম অরাজক পরিস্থিতি একটি মাতসর ন্যায় চলছে এবং তার একমাত্র উপায়, যেহেতু এটা শেষ কোয়ার্টার চলছে, টাকা নেই, সামনে বাজেট পেশ হবে, তাই সে একমাত্র উপায় 26-এর নির্বাচনে এই সরকারটাকে সরস্বতীর অঞ্জলির সঙ্গে জলাঞ্জলি দিয়ে দেওয়া। দুর্গাপুরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
কারা দায়িত্ব নেবে? তৃণমূলের দুই গোষ্ঠী কাদের সংসার এগিয়ে আসবে সংসারের দায়িত্ব নিতে? তাতে বিভৎস মারামারি, এসবের জন্য হাসপাতাল। দেখুন, মা সরস্বতী এখন কোন দিকে যাবেন সে নিয়ে মা সরস্বতী চিন্তায় পড়ে গেছেন, যে তার এক হাতে বীণা অন্য হাতে পুস্তক। কিন্তু এরা কি চাইছে? এরা চাইছে সরস্বতীকে নিয়ে চাঁদা আর তোলা। তাই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখবেন মা সরস্বতীর বিনা পুস্তক নিয়ে না, অর্থাৎ যে বিষয়ে আমরা মা সরস্বতীর আরাধনা করি তা নিয়ে এদের গোষ্ঠী দ্বন্দ্ব না। ওই গোষ্ঠী দ্বন্দ্বটা দেখবেন ওই পূজা কমিটি শাসালো, ওখানে মা সরস্বতীর প্রণামী হয়তো বেশি পড়ে, মা সরস্বতীর জন্য চাঁদা বেশি পড়ে, তাই হচ্ছে ওই দুই গোষ্ঠীর ঝগড়া চলছে। আর তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে, তোলাবাজি থাকবে, কাটমানি থাকবে, সেটাই স্বাভাবিক। আসলে হচ্ছে পিঠেভাগের লড়াই। এই পিঠেভাগের কি লড়াই, কি কারণে হচ্ছে সেটা খোঁজ নিন। মা সরস্বতী স্তম্ভিত। কালীঘাটের কাকু যখনই ভয়েস টেস্টের প্রয়োজন পড়ে তখনই তিনি অসুস্থ হয়ে পড়ে। দেখুন, কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের পরীক্ষা এটা প্রতিবর্ত যে ক্রিয়া আছে সেই প্রতিবর্ত ক্রিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ যেমন খাবার দেখলে কুকুরের জিভে জল পড়ে, ঠিক তেমনি কাকুর ভয়েস টেস্টের খবর শুনলে পরে অসুস্থতা চলে আসে। কিন্তু ঠিক আছে, আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হচ্ছে, তাই তিনি জেলে বন্দী আছেন, তাই এজেন্সির হাতে থাকলে এজেন্সি ঠিক সময় মতো ভয়েস স্যাম্পল নিয়ে নিতে পারতো। আদালতের প্রক্রিয়া মেনে করতে হচ্ছে বলে একটু সময় লাগছে, কিন্তু সময় লাগলেও স্যাম্পল দিতেই হবে, পার তিনি পাবেন না। ইডির ভয়েস স্যাম্পল নেওয়া আছে, সিবিআই নিতে পারলেই এবার আসল খেলা শুরু হবে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে দেখা যাচ্ছে দেবাশিস কুমারকে পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অরূপ বিশ্বাসকে আনা হয়েছে। এরই মধ্যে আবার পোস্টার করতে শুরু করেছে মালা রায়ের পরিবর্তে ফিরাদা কিংকে চাই। বিবেক গুপ্তাকে সরিয়ে দিয়ে দেখা গেল চিত্তরঞ্জন কলেজে শশী পালে। এটা কোথাও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দেখুন, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের লড়াইয়ে এই মাঝখানে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে। আপনি তো দেখেছেন মদন মিত্র তো একটা রেট দিয়েছে যে পদ পেতে 10 লাখ থেকে 10 কোটি। দেখুন কে রেট বলি, কে কার বলি বেশি। যার বলি বেশি হবে সে পদ পাবে। তো তৃণমূলের কথা তো আমরা বলিনি, তৃণমূলের সম্মানীয় বিধায়ক মদ অন দা তিনিই তো বলেছেন। বারুইপুরে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার মাদক ব্যবসা, জামাই শাশুড়ি গ্রেপ্তার হচ্ছেন। গতকাল সৌমিত্রকা তিনি মাদকাসক্ত নিয়ে প্রশ্ন করলেন, কেন্দ্রীয় সরকার একেবারে ডিটেইলে জানালো রাজ্যে মাদকাসক্তের পরিমাণ বাড়ছে। দেখুন, এ নিয়েও আপনাদের কাছে একটি তথ্য দিই। আমি যে খবর পাচ্ছি যে এই যে বিজিবিএস হচ্ছে, এই বিজিবিএস কে কেন্দ্র করে ওই চত্বরের 2-3টি যে মদের দোকান আছে সেই মদের দোকানে স্টক বাড়ানো হয়েছে, বিক্রি ভালো হবে। তো পশ্চিমবঙ্গের এই হচ্ছে বাস্তব চিত্র। আসার কথা লগ্নি, বিক্রি হয় 28 টাকার মাল, পাউচ প্যাক। তো তার জন্য দক্ষিণ 24 পরগনা শাশুড়ি বইয়ের লড়াই হবে সে তো হবে না। পশ্চিমবঙ্গে আগত শিল্পপতিদের জন্য যা ব্যবস্থা থাকে সে তো তার জন্য তার দক্ষিণ 24 পরগনা আলাদা হতে পারে না। যেখানে কর্মসংস্থান নেই, যেখানে সামাজিক মূল্যবোধের এই অবক্ষয়, মহিলাদের উপর অত্যাচার, সেখানে মদ খাওয়া ইত্যাদি নিয়ে মারামারি কাটাকাটি হবে, এটাই স্বাভাবিক। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার